দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি মোস্তফা কামাল স্বপন। আজকে আমাদের আলোচনার বিষয় কাঁটাতার। প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেড়া নির্মাণে পশ্চিমবঙ্গের ৯টি জেলার সীমান্তবর্তী জমি বিএসএফ এর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশের মানুষ সীমান্তে কাঁটাতারের বেড়াকে ভয় পায় না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, কোনো অঙ্গরাজ্য নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করে কেন্দ্রীয় সরকারের উপর। এদিকে হাম উপসর্গে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০০, অথচ এর দায় চাপানো নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। সরকার বলছে অল্প সময়ের মধ্যে টিকার ব্যবস্থা করা হয়েছে, স্বল্প সময়ের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সাথে রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক, আছেন আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য, খুলনা ৪ বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আবু আলম ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। পশ্চিমবঙ্গে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে প্রথম বৈঠক করেছেন। তো সেই বৈঠকে তিনি বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার একদম সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন এবং বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি জানিয়েছেন যে বাংলাদেশের মানুষকে আসলে কাঁটাতারের ভয় দেখিয়ে লাভ নেই, কাঁটাতারের ভয় মানুষ পায় না। আসলে কি আমরা ভয় পাই না? না, আমরা ভয় পাবো কেন? কাঁটাতারের ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুভেন্দু অধিকারী উনি দায়িত্ব নিলেন, দায়িত্ব নিয়ে উনি তো বেশ কিছু সেন্সেশনাল কথাবার্তা বলেছেন এর আগেও, তাই না? মানে ইলেকশনের আগে, এবং তাদের যে হিন্দুত্ববাদী একটা আদর্শ নিয়ে তারা কাজ করছেন, ভোটের দিন পর্যন্ত তিনি বলেছেন। গোটা ভারতে যে কাজ করছেন সেখানে তারা অনুপ্রবেশ ইস্যুটাকে একটা বড় ইস্যু হিসেবে দেখিয়েছিলেন এবং তারা মনে করেছিলেন যে স্পেশাল ড্রাইভ দিয়ে তো তারা ৯০ লাখ ভোটার বাদ দিয়েছেন। তার মধ্যে বেশ কিছু 20% হয়তো মৃত ভোটার ছিল, হতে পারে, বাট তার ৮০ ভাগ ভোটারকে তারা বাদ দিয়েছেন, তার মধ্যে ৬৫ লক্ষ মুসলমান ভোটার। সো এই ভোটাররা যারা বেঁচে আছেন তারা কিন্তু এখন কোনো স্টেট থাকলো না, তারা কোন দেশের নাগরিক, এবং এদেরকে ঠেলে পাঠানোর একটা স্লোগান বা একটা উত্তেজনা সৃষ্টি শুভেন্দু করার চেষ্টা করছিলেন ইলেকশনের আগে। সেটা তার ইলেকশন স্ট্র্যাটেজি ছিল এবং ফাইনালি এই ইলেকশন স্ট্র্যাটেজি কিছুটা কাজে দিয়েছে, তাতেও প্রমাণিত হলোই। তো এখন ধরেন, এবং সীমান্ত এলাকাটা যদি খেয়াল করি আমরা, আপনি যদি বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকাটা দেখেন পশ্চিমবঙ্গের সাথে, সেটার একটা ম্যাপও আছে সবার কাছে, বোধহয় আপনি দেখেছেন। এই সীমান্তের এই পারে সমস্ত আসনে, একেবারে পঞ্চগড় থেকে সাতক্ষীরা পর্যন্ত সমস্ত আসনে জিতেছে জামাতে ইসলাম। মানে আমাদের সীমান্ত এলাকাতে, হ্যাঁ, সীমান্তের সবকটা আসনে, একদম পঞ্চগড় থেকে সাতক্ষীরা। ওদিকে ওই থেকে শিলিগুড়ি থেকে একদম নিচ পর্যন্ত সাতক্ষীরা পর্যন্ত ওদের যে সুন্দরবন অংশ আছে সেখানে জিতেছে বিজেপি। মানে সীমান্তে দেখেন, সীমান্তে এই জিনিসটা কিন্তু গভীর গবেষণার দাবি রাখে যে ঘটনাটা কি। দুই দিকে একটু মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট বা ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন। তো কাঁটাতারের ব্যাপারটা কিন্তু নতুন না, এটা পুরাতন ইস্যু। হ্যাঁ, ওটা পুরাতন ইস্যু এবং ১০ বছর ধরেই কাঁটাতারের বেড়া চলছে। এটা অসমে একবার খুব বড় একটা আন্দোলন হয়েছিল, বাঙালি খেদাও, আসামে, এবং আসামের তখন ওই সময়কার গভর্নমেন্ট, রাজীব গান্ধী ছিলেন, রাহুল গান্ধীর বাবা, তখন কিন্তু উনি একটা চুক্তি করতে বাধ্য হন এবং সেই চুক্তিতে তখন এই কাঁটাতারের বেড়াটার এইসব প্রসঙ্গ আসে এবং ভারতীয় পার্লামেন্টে এটা একটা অনুমোদন হয়। তখন থেকে তারা কাঁটাতারের বেড়া তৈরি করছেন এবং প্রায় ৪,০০০ কিলোমিটার অলরেডি তৈরি হয়ে গেছে, যার সিংহভাগ ৮০ ভাগের বেশি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে। দহগ্রাম, মঙ্গলপোতা এবং কয়েকটা জায়গা আছে যেখানে আমাদের একটা ডিবেট আছে যে ওখানে কীভাবে এটা হবে, কেন আমাদের তো দহগ্রাম অঙ্গরপোতায় যে ঢোকার ২ বিঘা জমি, সেখানে। আপনি একটা কথা বললেন যে যারা যে মানে এইবার ভোট দিতে পারেনি, আপনার কথা প্রসঙ্গে একটু মনে পড়লো আমার, যে যারা ভোট দিতে পারলো না, যাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো, তো তারা তো তালিকায় নেই। তারা এখন কি করবে? তাদের পরিণতি কি? সে তো কি এখন ওই দেশের নাগরিকত্ব কি হারাবে, যেহেতু তার ভোটার তালিকায় তার নামই নেই? আমি আপনার আগের প্রশ্নের উত্তর শেষ করে ওই এটার একটা জবাব দিব। তো সেক্ষেত্রে যে আমাদের পক্ষ থেকে যে রেসপন্স করা হয়েছে, আমি এটাকে রিয়াকশন বলবো না, যে প্রথম রেসপন্স তো ভেরি কারেক্ট, কারণ এটা
ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের নীতি কাঁটাতারের বেড়া। সেই জন্য আমি ওই যে আসাম শান্তি চুক্তি, ভারতীয় পার্লামেন্ট, তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কথাটা উল্লেখ করলাম। তার মানে এই যে কাঁটাতারের বেড়ার ইস্যুটা হলো রাজ্য ইস্যু না, এটা হচ্ছে কেন্দ্রীয় ইস্যু। তো ভেরি কারেক্টলি আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা কোনো রাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক না, এবং বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। সুতরাং আমরা যখন এইসব বিষয় নিয়ে কথা বলবো তখন অবশ্যই কেন্দ্রীয় সরকারের সাথেই কথা বলবো, তারপরে এটা নিয়ে আলাপ আলোচনা চলতে থাকুক। এখন যে যারা ওদের তো কোনো এখন দেশ নেই, আপনি যাদের কথা বললেন, আশঙ্কা কিনা বাংলাদেশের জন্য? আশঙ্কা, এটা তো আশঙ্কা, এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আশঙ্কার দিক আছে। কারণ হিন্দুত্ববাদী যে দল আছে, যারা বিজেপি ক্ষমতা আছে, তারা কিন্তু এটাকে আসামে এবং পশ্চিমবঙ্গে বড় ধরনের ইস্যু করেছে। আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য কিন্তু অনেকটা একই রকম, দুই জায়গায় কিন্তু তারা এখন নিয়ন্ত্রণে আছে। সুতরাং তারা অনেক দিন ধরেই বলছে যে তারা এই যারা অনুপ্রবেশকারী তাদেরকে ফেরত পাঠাবে। সো একটা পুশ ইন বা সীমান্তে একটা উত্তেজনা সৃষ্টি করা কম বেশি চলছে আছেই। হ্যাঁ, এটা ছোটখাটো, সীমিত আকারে গোপন পুশব্যাক, সেটা কি প্রকট হবে কিনা? সেটা প্রকট হওয়ার একটা সম্ভাবনা সামনে আছে, বাট এটা এখনই মন্তব্য করা যাবে না। সেখানে বাংলাদেশ সরকারকে অবশ্যই আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলতে হবে, এবং আসাম এবং পশ্চিমবঙ্গের জনগণও যে এটা একেবারে মেনে নিবে এমনটা না। সুতরাং মমতা ব্যানার্জি নির্বাচনে পরাজিত হয়েছেন, তিনি ক্ষমতায় নাই, কিন্তু তিনি তো বিরোধী দলের নেতা, এবং মমতা ব্যানার্জির সাথে কিন্তু অন্যান্য বিরোধী দল আছে, বিশেষ করে কংগ্রেস আছে, সুতরাং আসামেও কংগ্রেস আছে। সুতরাং তারা সবাই মিলে এই যে নতুনভাবে যে ভোটার তালিকা করা হয়েছে এবং দেশের অনেক নাগরিককে, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। হ্যাঁ, প্রায় যেমন স্বামী ভোটার, মেয়ে ভোটার না, তিন পুরুষ ভোটার, দাদা ভোটার, বাবা ভোটার, ছেলে ভোটার, এমনকি হিন্দু ভোটারও অনেক বাদ পড়েছে। 65, তাহলে হিন্দু ভোটার প্রায় 65% মুসলিম, বাকিরা হিন্দু ভোটার। তো এটা নিয়ে সেখানে অনেক আন্দোলন হবে হয়তো, এবং অনেক কথাবার্তা হবে। এই মুহূর্তে মানে একেবারে আগামীকাল বা পরশু শুভেন্দু আসলেন আর পুশব্যাক শুরু হয়ে যাবে, এরকমটা আমি এখন মনে করছি। আমি একটু যেতে চাই আজিজুল বারী হেলাল, আপনি একটু বলবেন। সেটা হচ্ছে ধরেন তিনি জিতলেন, জেতার পরে তার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হলো যে সীমান্তে তারা কাঁটাতারের একটা বেড়া নির্মাণ করবেন। আমি যেটা বললাম শুরুতেই, বিএসএফকে তারা 45 দিনের মধ্যে জায়গাও বুঝাই দিবেন। তো মানে একটা রাজ্য নির্বাচনে জিতলো একটা দল, তারা এসেই প্রথম ইস্যুটা হচ্ছে আমাদের বাংলাদেশ সীমান্ত কেন্দ্রিক ইস্যু। প্রায় 4000 তাদের সাথে আমাদের সীমান্ত রয়েছে, মূলত হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের মূল সীমান্ত। এই যে এত তড়িঘড়ি কেন হেলাল ভাই, এত তড়িঘড়ি কেন এই সীমান্ত নিয়ে? তড়িঘড়ি কেন, এটা শুভেন্দু অধিকারী উত্তর দিতে পারবে। আমি একটা বিশ্লেষণ করতে পারি যে কাঁটাতারের ইস্যু এই প্রথম না। আপনার আসাম চুক্তি, বিশেষ করে দিল্লির সাথে যখন আসামের চুক্তি রাজীব গান্ধীর আমলে 1985 সালে মনে হয়, ওই চুক্তির সময় যে বিদেশি খেদাও আন্দোলন থেকে শুরু হলো যে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। ওই যে শুরু হলো কাঁটাতারের বেড়া দিয়ে, বাংলাদেশের এখন 80% তারা কাঁটাতারের বেড়া দিয়ে দিল। পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 60-70টা দেশ হবে, সবাইকে কাঁটাতারের বেড়া দিয়ে, কেউ দেয়াল দিয়ে, যেমন আমেরিকা এবং মেক্সিকো দেয়াল, সেটা জি কাঁটাতারের বেড়াও আছে। আপনার সৌদি আরবে যদি যান, ইয়েমেনের সাথে ইরাকের কাঁটাতারের বেড়া আছে। আপনি যদি ইউরোপে যান, দেখবেন গ্রিস, হাঙ্গেরি, তারপরে বিশেষ করে রাশিয়ার সাথে বেলারুশ, ফিনল্যান্ড, এইসব জায়গায় সব কাঁটাতারের বেড়া দিয়া। হাঙ্গেরি, গ্রিস, তারপরে বুলগেরিয়া, এগুলো সব কাঁটাতারের বেড়া দেওয়া। কাঁটাতারের বেড়া দেওয়া এটা কিন্তু এক একটা দেশের নিজস্ব পলিসির ব্যাপার। অন্য দেশের অনুপ্রবেশ, চোরাচালানি ঠেকানোর জন্য এগুলো করা হয়। এখন শুভেন্দু অধিকারী কিন্তু বাংলাদেশের ব্যাপারে তিনি খুবই রিয়াক্টিভ, আপনি দেখছেন। হ্যাঁ, দেখেছি, খুবই রিয়াক্টিভ। এখন তিনি এসে কাঁটাতারের বেড়া যা 80% ছিল, আরো 20% হবে। বার্মার সাথেও কিন্তু ভারতের কাঁটাতারের বেড়া আছে। অতএব কাঁটাতারের বেড়া এটা কোনো ইস্যু না, ইট ইজ নট এ ইস্যু। কাঁটাতারের তাদের নিজস্ব ব্যাপার এটা। আর আমাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক স্থাপন হবে সেটা পশ্চিমবঙ্গের সাথে না, দিল্লির সরকারের সাথে। দিল্লির সরকারের সাথে আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর যে পলিসি, অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট, আমরা এই পলিসিতে আসব। সুতরাং ওনারা কাঁটাতার দিচ্ছে, আমরা যদি প্রয়োজন মনে করি, আমাদের তো আর কাঁটাতার দেওয়া লাগছে না, কারণ ওরাই তো কাঁটাতার দিয়ে ভাগ করে রাখছে। তবে এটা ঠিক, ওনারা তো আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী, আমরা বলি বন্ধু রাষ্ট্র।
আমার গ্রামের বাড়ি বা আপনার গ্রামের বাড়ি, আমরা তো ওইভাবে ওয়াল বা দেয়াল দেয়া থাকে না, প্রতিবেশী আসা যাওয়া করে। তো সেইখানে যদি আমি একটা দেয়াল দিয়ে দিই, তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্কটা আসলে ধরেন কোনো সমস্যা না, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তো একটা দূরত্ব তৈরি হয়। মনস্তাত্ত্বিক এই সমস্যা তো আমাদের তৈরি হয়েছে বহু আগের থেকেই। আচ্ছা, আমাদের জাতিগতভাবে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন। পশ্চিমবঙ্গ হলো একটা সাবসার্বিয়েন্ট বা স্যাটেলাইট একটা আপনার প্রভিন্স, একটা অঙ্গরাজ্য। জি, পুরো দিল্লি ভারতীয় জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে মনস্তাত্ত্বিক পার্থক্য তো থাকবেই। ইভেন চৈনিক জাতীয়তাবাদের সাথেও আমাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকবে। ইভেন আমেরিকান জাতীয়তাবাদের সাথে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং ইন্ডিপেন্ডেন্ট জাতীয়তাবাদ। সুতরাং এইটাকে আপনি হাইলাইট করে বলছেন যে ওরা কাঁটাতারে বেড়া দিছে, এটার জন্য আমাদের রিয়াকশন দেখাতে হবে না। ওরা ওটা যাতে আন্তর্জাতিক আইনে তো অপরাধ না, আমরা ওটা দিতে পারি। আমরা দেখবেন যে আমাদের তো দেওয়ার দরকার হচ্ছে, ওরাই তো দিয়ে দিছে। আপনি এর আগে যা উদাহরণ দিলেন যে সমস্ত রাষ্ট্রের বড় দেশগুলোই সাধারণত বেড়াগুলো দেয়। এই যে বললাম না যে চোরাচালান, ইমিগ্রেশন, ওই যে অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য। আর যদি মনে করেন যে বিদ্বেষপূর্ণ রাষ্ট্র হয়, তাহলে তো বিদ্বেষপূর্ণ রাষ্ট্র, যেমন সৌদি আরবের সাথে ইয়েমেনের বেড়াটাকে আমার কাছে বিদ্বেষপূর্ণ মনে হয়। সৌদি আরবের সাথে ইয়েমেন তো গরিব দেশ, ওই দেশে ওই বেড়াটা আমার কাছে বিদ্বেষপূর্ণ। ইসরায়েল তো টোটালি পশ্চিম তীর আর গাজায় যে একেবারে আরো বিদ্বেষপূর্ণ, তাই না? চূড়ান্ত বিদ্বেষপূর্ণ। এই বিষয়গুলো আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ না। এটা পশ্চিমবঙ্গের সরকার না, দিল্লির সরকারের। শুভেন্দু ইচ্ছা করলেই তো কাঁটাতারে বেড়া দিতে পারে না। এটা তো 85 সাল থেকে রাজীব গান্ধীর আমল থেকে হয়ে আসছে এই কাঁটাতারে বেড়া। আমরা তখন থেকে আমাদের বক্তব্য জারি রেখেছি। তবে এটা ঠিক যে আমরা যদি নিজেদের এত বন্ধু হিসেবে দাবি করি, আপনি বলছেন যে বন্ধু রাষ্ট্র, জি, কাঁটাতারে বেড়া দিবে কেন? তবে এটা মনে হয় আন্তর্জাতিক রাজনীতিতে এখন আর সেই যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান এইসব থিওরি আর চলে না এখন। মনে হচ্ছে তারা প্রথম দিনের বৈঠকে কোনো কাজ নাই, কাজটা হচ্ছে কাঁটাতারে বেড়া, সেটাই এত গুরুত্ব দিচ্ছে তারা। বলুন, শহীদ ভাই কিছুটা বলছে যে তার যে বক্তৃতা রিয়াকশন, বাংলাদেশ বিরোধী যে রিয়াকশনগুলো এবং ভোটার নিয়েও অনেকগুলো কথা বলে, প্রায় 91 লাখ ভোটার মনে হয়, হ্যাঁ, তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এর মধ্যে 65% মুসলিম ভোটার নাকি বাংলাদেশি। জি, বুঝছেন, এরকম কিছু তো আছে। সুতরাং শুভেন্দুর এই বক্তৃতাকে আমাদের দেশে চাওর করে আমরা আমাদের দেশের যে অগ্রযাত্রা, গণতান্ত্রিক অগ্রযাত্রা, পররাষ্ট্রনীতিতে আমাদের এগিয়ে যেতে হবে, ওই দিকে যেতে হবে। দিল্লির সরকারের সাথে আমাদের বোঝাপড়া। আচ্ছা, আসবো আপনার কাছে। আর একটা প্রশ্ন আছে আমার, সেটা তো আলম ভাই আপনি একটু বলবেন। ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বা হেলাল ভাই বললেন যে সম্পর্ক হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের। তো যেহেতু পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক। ধরেন 2011 সালে তিস্তা চুক্তির যে বিষয়টা হয়েছিল, সেই তিস্তা চুক্তি কিন্তু এই অঙ্গরাজ্য, এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির তার যে মানে সে চাইনি দেখে হয়নি শেষ পর্যন্ত। তাহলে সম্পর্ক তো তখন তো কেন্দ্রের সাথে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক, সেখানে কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল এই পশ্চিমবঙ্গের এই অঙ্গরাজ্যই, কিন্তু যেটা আমরা বলছি সম্পর্কটা আসলে না, এটা তো ওদের একটা ফেডারেল সংবিধান আছে না, সেই সংবিধান অনুযায়ী রাজ্যের বক্তব্য গ্রহণ করতে হবে। এবং ওই পানি চুক্তিটা যে রাজ্যের সাথে যে রাজ্যের, সেই রাজ্যের বা রাজ্যের সাথে যদি বিদেশের হয়, তো সেখানে রাজ্যের একটা অ্যাপ্রুভাল লাগবে, তাদেরকে এটা এগ্রি করতে হবে। সুতরাং আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী মমতা তার স্টেপটা নিয়ে, তার ডিসপিউটও কিন্তু শেষ পর্যন্ত হলো না। হ্যাঁ, হয়নি, হবে না, কারণ হলো যে ওই স্টেপ। আপনার তো ভারতে রাজ্যের সাথে রাজ্যের পানি নিয়ে গণ্ডগোল আছে, সেটাও সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুতরাং এখনও তিস্তা পানি চুক্তি নিয়ে যখন কথা হবে, তখন পশ্চিমবঙ্গের যদি কোনো বক্তব্য থাকে, সেই বক্তব্যটাকে যদি বক্তব্য থাকে নেতিবাচক, তাহলে সেটাকে কিন্তু কেন্দ্রীয় সরকার উড়িয়ে দিতে পারবে না। বাট এই যে কাঁটাতারের বেড়া, এটা একটা একদম কেন্দ্রীয় ইস্যু। এটার সাথে যে পশ্চিমবঙ্গ সরকারের তেমন কিছু করণীয় নাই। বিএসএফ পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন নয়, এটা একটা কেন্দ্রীয় বাহিনী। এবং এই যে কাঁটাতারে বেড়া যারা দিবেন, তারা কেন্দ্রীয় সম্পদ এখানে ব্যবহার করা হবে। আর একটা মানে হাসতে হাসতে একটা বলা যায় যে তারা কাঁটাতারের বেড়া দিয়েই দেখ না,
তাইলে আমাদের আর পুশিন টুশিন করার সুযোগ থাকবে না। তো যেখানে অল্প জায়গা থাকবে ওইটা আমরা পাহারা দিব। তো তারা দিয়ে দেখ যত জায়গায় পারে। তারপরে আপনার এই যে ইউরোপের কথা হয়েছে না, ইউরোপে কাঁটাতারের বেড়া আছে, আবার ইউরোপের বর্ডার কিন্তু ওপেন। আপনি যখনই সেনজেন ভিসা নিয়ে ঢুকবেন তখন যে বর্ডারের যে কানেকশনগুলো আছে সেখানে কিন্তু কোনো বাধা নেই, আপনি আপনার মতো ঢুকে গেলেন। অনেকক্ষণ পরে আমি একবার যখন গেলাম অনেক বছর আগে, আচ্ছা। এটা 90 সালের দিকে, 90 সালের শেষের দিকে, তখন আমি যখন চলে আসছি তখন আমার একটা মনে হলো যে আমাদের কাছে তো জার্মান টাকা আছে, তো আমরা তো অন্য দেশে চলে যাচ্ছি, কিছু ডেনিশ টাকায় রূপান্তর করা যায় কিনা। তখন যে ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আমরা বর্ডার কখন ক্রস করব। তো সে আমাকে উত্তর দিল আমরা তো 10 কিলোমিটার আগে বর্ডার ক্রস করে চলে আসছি। মানে টেরও পাওয়া যায় না সেখানে কাঁটাতারের বেড়া তো দূরের কথা। কাঁটাতারের বেড়াও আছে। আচ্ছা আছে। তো সুতরাং আপনার যে সম্পর্কটা, যেটা বাড়ি বললেন, সম্পর্কটা যদি মানে ভালো, আপনাদের গাড়ি কি থামানো হয়নি? না না না, কে থামাবে? কোনো বর্ডার পোস্টই নেই। আপনি যদি ট্রেনে যান তো আপনাকে কেউ চেকই করবে না। আপনাকে হয়তো কখনো কোনো ইনফরমেশনের ভিত্তিতে তারা এসে একটা চেকিং করবে, কিন্তু আপনার পাসপোর্টও দেখতে চাবে না। তারা ধরেই নেয় যখন আপনি এয়ারপোর্ট বা কোনো বর্ডার দিয়ে আপনি ঢুকেছেন তখন সেনজেন রাষ্ট্রের সব জায়গায় আপনি যাবেন। আপনি যদি কোনো অন্যায় না করেন বা কোনো অপরাধের সাথে যুক্ত না হন, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, নোবডি চেকস ইট। তো সুতরাং বিশ্ব কিন্তু আস্তে আস্তে সেই বন্ধুত্বপূর্ণ জায়গায় যাবে, কিন্তু আমাদের বেড়াটা এত বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি না। আচ্ছা, একটা বিরতি। জি ভাই, মানে কিছু বলতে চাচ্ছি না না, আমার বক্তব্য হলো যে আমাদের আজকে যদি আলোচনাটা হতো যে কাঁটাতারের বেড়া দিচ্ছে, এটা আমাদের যে আজকে গঙ্গা ব্যারেজ দিচ্ছি আমরা, আর বৈঠক আগামীকাল মনে হয় একনেকের বৈঠক এটা তুলবো, এটা কিন্তু তো গুরুত্বপূর্ণ ইস্যু। জি, এইটা নিয়ে আমাদের আলোচনাটা করলাম, সেটা নিয়ে একটু করতে চাই কথা। জি, বিরতির পরে শেষে আলোচনা করবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম আমাদের আলোচনার বিষয় কাঁটাতার। আমরা একটু সেই আলোচনায় করতে চাচ্ছিলাম। হেলাল ভাই, আপনি একটু বলবেন যে গঙ্গা ব্যারেজ ইস্যুতে আমাদের নেক্সট একনেক বৈঠকে এ বিষয়ে কথা ওঠার যতটুকু আমরা জানতে পেরেছি, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, আমরা যতটুকু জেনেছি প্রায় 33,000 কোটি টাকা খরচ হবে। সেই টাকাটা তো বড় একটা অঙ্কের টাকা। সেই সাথে গঙ্গা ব্যারেজের ফলে যে পানিটা আসবে, যে পানিটা আমরা ধরে রাখবো, সেই ধরে রাখার জায়গাটা, মানে সেই জায়গাটা আসলে রেডি আছে কিনা। আমরা তো আগাচ্ছি, কিন্তু এটার পেছনে তো বড় পরিকল্পনা। শোনেন, এই গঙ্গা ব্যারেজ, জি, এইটা অনেক আগেই একটা পরিকল্পনা ছিল, কিন্তু এই প্রকল্পের বিভিন্ন রাজনৈতিক কারণে বলা হচ্ছে যে প্রকল্পের ইঞ্জিনিয়ারিং ত্রুটি বিচ্যুতি আছে, এইসব বলে বলে এই প্রকল্পটা করা হয়নি। আচ্ছা। আর আমাদের গঙ্গা চুক্তি 96 সালে যেটা করেছিল হাসিনা, সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 26 সালে, এই বছরই শেষ হয়ে যাচ্ছে। এবং এই চুক্তির ফলে যে আমরা বেনিফিটেড হয়েছি এমন কোনো কথা না। আচ্ছা, ওইটা কাগজে কলমে ওই চুক্তিটা হয়েছিল, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোনো বেনিফিটেড হয়নি। ফারাক্কার বাঁধের ফলে আমাদের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলের নদীগুলি এখন শুকিয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের নিজেদের রক্ষার্থে আমরা যদি বৃষ্টির পানি, জি, তারপরে বন্যা মৌসুমে যখন ফারাক্কার স্লুইস গেটগুলো খুলে দেওয়া হয়, প্রচুর পানি ঢোকে আমাদের এই দেশে। পানিগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বিভিন্ন খালে ঢুকে দিতে পারি এবং জলাধারটা নির্মাণ করতে পারি, 165 কিলোমিটার পাংশা উপজেলার 165 কিলোমিটার জায়গা এই পানিটা সাবমার্সড হবে। হলে আমি এখন একটু প্রতিক্রিয়াগুলো বলি, যে ওই যে পিপুলস ডিসপ্লেসমেন্ট, তারপরে মানে ওইখানে এখন যা কিছু আছে, স্থাপনা, ফসল, গাছপালা, এগুলো ডিসপ্লেসড হবে। কিন্তু আমার যে ক্ষতিটা হবে ওইটার ফলে, তার থেকে বেশি বেনিফিটেড হবে যে আমাদের ব্যাপক এলাকায় আমরা কৃষিতে এই পানিটা ব্যবহার করতে পারবো, এবং গঙ্গার ফারাক্কার প্রভাব থেকে আমরা অনেকটা নিজেকে মুক্ত রাখতে পারবো। শুকনো মৌসুমে পানি দিবেন না, আমি বৃষ্টি মৌসুমে, ভরা মৌসুমে যখন আপনি পানিটা আমার আসবে, আমি সেটা ধরে রাখছি, আমি এবার আমার নদীর ফ্লোগুলো রাখতে হবে আমাকে। আচ্ছা, তাই না? এই জন্য বলছি যে এই পদ্মা ব্যারেজটা
এবার একনেকের আগামীকালই মনে হয় একনেকের বৈঠক খুব সম্ভব। এই বৈঠকে এটা নিয়ে আলোচনা, ব্যাপক আলোচনা হবে। কারণ কি, এর আগে সরকারগুলো বিভিন্ন মতলববাজি করে ইঞ্জিনিয়ারিং ত্রুটি, অমুক ত্রুটি, তমুক ত্রুটি সব বলেছিল। আসলে বিষয়টা কি, আমাদের এই সরকার, তারেক রহমানের সরকার, এটা তিনি বুঝতে চায় এবং আমাদের দেশের স্বার্থে যদি পদ্মা ব্যারেজ, তো আমি মনে করি, আমার নিজের ব্যক্তিগত অনুমান, এটা প্রয়োজন যে আপনি তো আর ফারাক্কা ছাড়ছেন না। সেটাই তো, আমি তো বর্ষা মৌসুমে আগে পানি দেয়, আর শুকনো মৌসুমে যখন আমার পানির দরকার আমি পানি পাই। সালে যে চুক্তিটা করেছিল সেটা যদি আজও বহাল থাকতো, তাহলে কিন্তু আমাদের এটার প্রয়োজন হতো না। কিন্তু 1996-এ যে চুক্তিটা করা হয়েছে, যারা এই পানি বিশেষজ্ঞ, আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, তারা জানেন এটা খাতা কলমে একটা চুক্তি হয়েছে। তো এখন আমাদের এই পানির খুবই প্রয়োজন, সুতরাং এই জলাধারটা নির্মাণ করা প্রয়োজন। একই সাথে দেখেন, এই যে আপনারা শুভেন্দু অধিকারীর কথা এতক্ষণ বললেন, কেন্দ্রীয় সরকার যখন মোদি ছিল তখন এই লোকাল গভর্নমেন্ট ছিল মমতা ব্যানার্জি, তাদের দুইজনে দেয়নি। আমাদের শহীদ ভাই ভালো বলেছেন, দেখেন ভারত হলো রিপাবলিকান ইন ক্যারেক্টার বাট স্ট্রাকচারাল ফেডারেল স্ট্রাকচার। ক্যারেক্টারটা রিপাবলিকান, সেটা প্রজাতন্ত্র, কিন্তু তার স্ট্রাকচারটা হলো ফেডারেল। অর্থাৎ বিভিন্ন আপনার প্রদেশগুলো তাদের একটা নিজস্ব আইন আছে। কেন্দ্রের হাতে শুধুমাত্র ইকোনমিক্স, তারপরে আপনার সিকিউরিটি, এইসব থাকে। আমাদের এই যে জয়ললিতা, তিনিও কিন্তু এই তামিলনাড়ুর পানি নিয়ে কেন্দ্রের সাথে একবার সমস্যা হয়েছে। তো এইবার যেহেতু মমতা ব্যানার্জি নেই, মোদি সরকারেরই বিজেপি সরকার এখন ক্ষমতায়, সুতরাং আমি তো মনে করি তিস্তা যে পরিকল্পনা, আমাদের তিস্তা যে চুক্তি, পরিকল্পনায় সমস্যা হওয়ার কথা না, তাই তো একই অ্যালাইনমেন্টের সরকার, পশ্চিমবঙ্গের সরকার, কেন্দ্র সেই সরকার, এখন তো আর চুক্তিটা হওয়া যেতেই পারে, কোনো বাধা নেই, তাই না? ধরা হচ্ছে, শুধু নেগেটিভ দেখলে হবে না, পজিটিভ একটা দিকও তো রয়েছে যে তিস্তা চুক্তি হতে পারে। আর এর সাথে এবার গঙ্গার পানি চুক্তি যেহেতু শেষ হয়ে যাচ্ছে 96, তো এখন আমরা যদি আমাদের নিজস্ব অর্থায়ন বা আপনি বিদেশি অর্থায়নে যেভাবেই বলেন, আমাদের দেশের সাথে গঙ্গা ব্যারেজটা তো খুবই প্রয়োজন। সেটা একটু আলোচনা করতে চাই। বললাম ভাই, আপনি একটু বলবেন যে ধরুন আমরা কাটারটা থেকে একটু পানির দিকে আসতে চাই। সেটা হচ্ছে যে তিস্তা চুক্তি তখন তো হলো না, দুই কেন্দ্রীয় সরকার রাজি থাকলেও অঙ্গরাজ্য সরকার রাজি হয়নি। এখন তো সেই বিজেপি সরকারই পশ্চিমবঙ্গে ক্ষমতায়, আমরা আশাই করতে পারি যে এখন সেই চুক্তি হতেই পারে। আবার গঙ্গা পানি বন্টন চুক্তিও এই বছরই শেষ হয়ে যাচ্ছে, মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যদিও হেলাল ভাই বললেন এটা আসলে খাতা কলম একটা চুক্তি ছিল, আমরা বেনিফিটেড হইনি। আবার গঙ্গা ব্যারেজ নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সেটা আগাচ্ছি। 33,000 কোটি টাকা আমি বললাম, অনেক বড় বাজেট, কিন্তু সেই প্রস্তুতি তাকে আমি জিজ্ঞাসা করলাম যে জমি রেডি আছে কিনা, আমরা সেই পানিটা রাখতে পারবো কিনা, মানে সব মিলিয়ে আপনি যদি একটু বলতেন। প্রথমত হলো তিস্তা চুক্তি, এটা নিয়ে তো আলাপ আলোচনা এক পর্যায়ে মোটামুটি ফাইনাল ছিল। তো সুতরাং এখন এত বছর পরে আবার রিনেগোশিয়েট করার প্রয়োজন হতে পারে। সুতরাং এটা একটা রিনেগোশিয়েট হবে এবং এই চুক্তিতে যদি আমরা পৌঁছাতে পারি, পৌঁছানোর সম্ভাবনা বেশি। সেটা একটা বাংলাদেশ ভারত যে সম্পর্কের যে উন্নয়ন, সেখানে একটা পালকের মতো হবে আর কি, যে এতদিন পরে আমরা তিস্তা পানি চুক্তিটা করতে পারছি। যেটা হেলাল বললেন এটা কারেক্ট, যে যেহেতু একই অ্যালাইনমেন্ট, ওরা তো বলে যে ডাবল ইঞ্জিন সরকার, মানে এক ইঞ্জিন আছে দিল্লিতে, আরেক ইঞ্জিন পশ্চিমবঙ্গে। তো দুই ইঞ্জিন যখন একটা ট্রেন চালায়, তখন এটা করাটা কঠিন হবে না। গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা করতে পারি এবং কিছু ক্লোজ নিয়ে তো আমরা নেগোশিয়েটও করতে পারি, যেটা করা হয়নি, হয়তো ভবিষ্যতে করা হবে। বাট এই চুক্তির যে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু চুক্তিটা বাতিল হয়ে যাবে না। ওখানে যেটা ধারা আছে সেটা হলো যে কোনো পক্ষ যদি চুক্তি বাতিল না করে, বাতিলের নোটিশ না দেয়, বা নতুন করে চুক্তি যদি স্বাক্ষরিত না হয়, তাহলে চুক্তিটা চলতে থাকবে। সুতরাং ওই চুক্তি কিন্তু চলবে, ওই চুক্তি বাতিল হয়ে যাবে না। ওইটা নিয়েও আমরা আলাপ আলোচনা করতে পারি, কোনো অসুবিধা নেই। গঙ্গার যেটা চুক্তি আছে ওটা চালু থাকবে। এখন আপনার এই যে গঙ্গা ব্যারেজ, এটা কিন্তু অনেক পুরানো একটা প্রকল্প। যখন প্রথম ফারাক্কা বাঁধ তৈরি করে ইন্ডিয়া, এটা 1963-তে আইয়ুব খানের, জেনারেল আইয়ুব খানের সময়। তো ওই সময়ে কিন্তু দেখা গেল যে এটাতে আমাদের যে ক্ষয়ক্ষতি হবে, সেটাকে আমরা কিভাবে পুষিয়ে নিতে পারি, মানে আমরা যদি পানি না পাই, পানিটাকে কীভাবে, তখনই এই গঙ্গা ব্যারেজ এটা করা যায় কিনা, এটার একটা সম্ভাবতা যাচাই করা হয়েছিল। পরে পলিটিক্যাল বিভিন্ন কারণে এটা আর হয়নি।
এমনকি আপনার 2013 সালেও কিন্তু এই সম্ভবতা যাচাই করা হয়েছে এবং একটা প্ল্যান ছিল যে 2014 থেকে 20-এর মধ্যে এই গঙ্গা ব্যারেজ প্রকল্পটা বাস্তবায়ন করা হবে, এরকম একটা ঘোষণাও ছিল। পরে গভর্নমেন্ট এখান থেকে সরে যায়, গভর্নমেন্ট বলে যে না, এখানে অনেক বড় একটা ইঞ্জিনিয়ারিং ত্রুটি আছে, সেগুলো নিয়ে আরও আলোচনা করে এটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। অনেকে এই অভিযোগ করতেই পারেন যে তখন মোদি সাহেবের সাথে শেখ হাসিনার একটা বৈঠকের পরে বলা হয় যে আমরা আপাতত গঙ্গা ব্যারেজ করছি না। এটাও একটা ডিপ্লোম্যাটিক ব্ল্যান্ডার হতে পারে বা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনও হতে পারে। তো এখন আমরা এটা করতে পারি, করতে হবে আমাদেরকে আসলে, কারণ আমাদের তো শুষ্ক মৌসুমে পানির দরকার এবং আমাদের যে ইরিগেশন, আমাদের যে এগ্রিকালচার, আমাদের মৎস্য, আমাদের ইকোলজি সব মিলাই কিন্তু আমাদের এই জল বা পানি দরকার এবং জলাধারটা দরকার। এই জলাধারে 625 বর্গ কিলোমিটার জায়গার প্রয়োজন হবে, নিশ্চয়ই আমরা বের করতে পারবো, কেন আমাদের গঙ্গা এলাকায় বা ওই যে রাজবাড়ী এলাকায় বড় একটা জায়গা দরকার। হ্যাঁ, 600 আমাদের 55,000-এর বেশি বর্গ কিলোমিটার। এটা না, এখানে অনেক ডিপ থাকবে, এটা তো 18, 20, 30 মিটার ডিপ থাকবে। তো সেটার তো প্ল্যান করতে হবে, প্ল্যান করে আপনি করবেন, বাট এখান থেকে আপনার বেনিফিটগুলো অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেক উন্নয়নের কিন্তু একটা জনগণের উপরে একটা চাপ পড়ে, কেন কেউ তো আপনি আপনার বাড়ি ছেড়ে যেতে চান নাকি? আপনার বাড়ির পাশের রাস্তাটা একটু বড় করলে আপনার এক হাত জায়গা দিতে হবে, এটা রাজি হন নাকি? কেউ রাজি হয় না। সেই জায়গায় ইভেন চীনেও মানুষ কিন্তু রাজি হয় না রাস্তা দিতে। পরে চীনের সরকার তো কঠিন, সে সরিয়ে টরিয়ে রাস্তা করে। সুতরাং আমাদেরকে ওই পুরো প্রজেক্টটা যখন আমরা ভিজুয়ালাইজ করব, তখন যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে পুনর্বাসন করা, সেটা তো আমরা করতে পারবো। এইখানে হয়তো যারা, আমি তো পানি বিশেষজ্ঞ না, বাট আমি ওয়াটার ইঞ্জিনিয়ারও না। এখানে যখন রাজবাড়ী এলাকায় যদি এটা হয়, কাছাকাছি আমাদের কিন্তু চলন বিল আছে, যেটা কিন্তু সিলটেশন হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু আমরা কিছু পানি ডাইভার্ট করতে পারবো। এখন তো চলন বিলের মধ্যে ধান চাষ হয়, মানে চলন বিল আগে যেটা দেখেছি আমরা 30-40 বছর আগে, সেখানেও কিন্তু পানিটা শুকিয়ে গেছে এবং চলন বিলের মাঝখান থেকে আমরা একটা রাস্তাও বানিয়ে ফেলেছি কিন্তু। ঠিক আছে, সব গ্রামের যে ছোট বিল টিল ছিল সবই কিন্তু এখন পানি থাকে না, পানি থাকে না কেন? ওয়াটার লেভেলটা নিচে চলে গেছে। এইগুলো তো আমরা অনেক বড় আলোচনা করতে হবে। আপনার পানির ব্যবহারটা চিন্তা করেন, আপনার 1950-এ আমরা কত পানি ব্যবহার করতাম, 1970-এ আমরা কত পানি ব্যবহার করতাম, 2020-এ আমরা কত পানি ব্যবহার করি। আমাদের যে ইরিগেশন, মানে এটা কিন্তু একটা হিসাব আছে। আপনার একটা গরু পালতে কত পানি দরকার, আপনার এক কেজি ধান আবাদ করতে, চাল উৎপাদন করতে কত পানি দরকার। সুতরাং পৃথিবী জুড়ে কিন্তু পানির ব্যবহার বেড়ে গেছে এবং পৃথিবী জুড়ে খরা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। অনেকে এরকম বলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ তো এরকম পানি নিয়ে হতে পারে, পানি নিয়ে নাকি হবে তৃতীয় বিশ্ব, আশঙ্কা করা হয়, কারণ পানি উইল বি এ বিগ প্রবলেম। তো আমরা আমাদের প্রজেক্টটা ভিজুয়ালাইজ করি, কালকেই এখানে ফাইনাল হবে এরকম না, মানে প্রজেক্ট তো নিয়ে আলোচনা হবে, তারপর নিশ্চয়ই প্রধানমন্ত্রী এবং একটা আদেশ দিবেন এই প্রজেক্টটা ভিজুয়ালাইজ করি, এবং তারপরে এটাতে টাকা বেশি লাগবে। কিন্তু আমরা যে হিসাবটা এখন করছি এটা 2017 সালের হিসাব, তো এখন 8-9 বছর হয়ে গেছে। সো আপনার $4 বিলিয়ন জায়গায় এখন 5-6 বিলিয়ন লাগতে পারে, 33,000 কোটির জায়গায় 50,000 কোটি টাকা লাগতে পারে, কারণ ডলার ভ্যালু আপনার এইটার কাজে। সুতরাং ওইটাও আবার ঠিকমতো করতে হবে। এখনই যদি আমরা বলি না এখানে 33,000 কোটি টাকা লাগবে, এরপরে যখন একনেকে বা প্ল্যানিং ফেজে যায় 50,000 কোটি টাকা লাগবে, তখন একদল লোক বাংলাদেশে আছে যারা বলবে এই যে এই 17,000 কোটি টাকা মারার একটা বন্দোবস্ত। তো আমরা একটু গার্ডেড থাকি, যতক্ষণ পর্যন্ত প্রজেক্টটা ভিজুয়ালাইজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটার এখন কি টাকা লাগবে এটা নিয়ে আলোচনা নাইবে করলাম। বাট 2017 সালের প্রজেকশনে 33,000 কোটি টাকা লাগার কথা ছিল। হেলাল ভাই, আপনি যদি এটা একটু বলেন, কারণ আমি সড়ক পরিবহন মন্ত্রী বারবার করে বলতেছি যে এই সরকার বড় কোনো মেগা প্রজেক্ট নিবে না এবং মোটামুটি এই সরকার কৃচ্ছতা সাধনের দিকে আগাচ্ছে, মানে খরচ কম, সেই ক্ষেত্রে এটা বড় বাজেট। মানে যদি আপনি এটা আমি দেখেন, সমস্যাটা কি? পানি জীবন ধারণের একমাত্র উপায়। সমস্যা অনেক বড় পৃথিবীতে আগামীতে যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ, ইরান বা ওই যে আপনার আমেরিকা, এটাও যা, এরপরও যদি কোনো যুদ্ধ, পানি যুদ্ধ হবে। এবং পৃথিবীর সৃষ্টির শুরুতে একবার পানি যুদ্ধ হয়েছিল, একটা গ্রিস আর কোন দেশের মধ্যে, একটা পানি যুদ্ধ। এই পানি এত একটা গুরুত্বপূর্ণ। দেখেন বাংলাদেশের পানির স্তর, ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে গেছে যে ভূমিধস হতে পারে। এবং আমরা ভূগর্ভস্থ পানি একমাত্র জাতি, আমরা ভূগর্ভস্থ পানি খাই। এই যে এই পানি আপনার রাসায়নিক, লেড, জিঙ্ক,
আর্সেনিক মিশ্রিত পানি খাই, এই পানি কিন্তু দূষিত পানি, বিশুদ্ধ না। আমরা সারফেস ওয়াটার কতটা ব্যবহার করতে পারি? আমাদের সারফেস ওয়াটারগুলো সব আপনার এখন শুকিয়ে যাচ্ছে, বিল, নদী, নালা, খাল সব। এখন সরকার রেইন ওয়াটার হারভেস্টিং একটা প্রোগ্রাম নিয়েছে, যে বিভিন্ন জেলা উপজেলাগুলোতে আমরা বড় বড় ট্যাঙ্কি দিচ্ছি, যাতে রেইন ওয়াটার ধরে রাখতে পারে, সেটা ফিল্টার করে আবার পাইপলাইন দিয়ে মানুষের বাড়ি খেতে পারে। এখন দেখেন, আমরা যদি এই যে বিএনপি এখন খাল খনন প্রকল্প গ্রহণ করেছেন, আমরা সবাই বলছি যে কৃষিতে উন্নয়নের জন্য, সবাই বলছি যে জিয়াউর রহমান খাল খনন করে আপনার ধান রপ্তানি করেছিলাম, বন্যা মোকাবেলা করেছিলাম শুকনো মৌসুমে। কিন্তু এর পিছনে কিন্তু বিএনপি সরকারের আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হলো আমাদের ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশই নিচে নেমে যাচ্ছে। আপনার নদী, খাল, বিলে যদি পানি থাকে, সেটা কিন্তু চুয়ে চুয়ে হরাইজেন্টালি কিন্তু ভূমিতে যায়। যারা মৃত্তিকা বিজ্ঞানী বা পানি বিশেষজ্ঞ তারা এটা জানেন, যে আপনার 1 কিলোমিটার পর্যন্ত পানি যেতে কত বছর যেন লাগে, এই পানি যেতে যেতে ভূগর্ভস্থ পানি ভাবে আপনার হয়। পানিটা এত গুরুত্বপূর্ণ, আপনি যদি এখানে জলাধারটা নির্মাণ করেন বা পানিটা আটকে রাখেন, আপনি দেখেন তো আমাদের ভূগর্ভস্থ পানি পরিমাণ এই যে আপনারা খাল খনন কর্মসূচি দারুণ উদ্যোগ, এই যে আপনি রেইন ওয়াটার যে রেখে দেওয়া, জমিয়ে রাখার পরিকল্পনা, এগুলো কিন্তু খুব ভালো। কিন্তু দিন শেষে না এই ব্যবস্থাপনাগুলোর ত্রুটি থাকে, ব্যবস্থাপনার অভাবে এগুলো শেষ পর্যন্ত আপনি আগে দেখেন যে পরিকল্পনা, খাল খনন দেখেন, আপনি দেখেন গাছ লাগান, সব শেষ হয়ে যায়, পরে এগুলো খোঁজ রাখে না কেউ। এইটা পরিকল্পনা আর আপনার ইমপ্লিমেন্টেশন, এটা কিন্তু দুটো ব্যাপার। ইমপ্লিমেন্টেশন পরে ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, দেখভাল করা, যত্ন নেওয়া হয় না। পলিটিশিয়ান কিন্তু পরিকল্পনা করেন, পলিটিশিয়ান কিন্তু নীতি নির্ধারণ করেন, পরিকল্পনা করেন, ব্যবস্থাপনা ইমপ্লিমেন্টেশন করেন ব্যুরোক্রেসি। এই দুইটার একটা ব্যুরোক্রেসি তো সাবেক একজন আছে, আমি শহীদ আলম ভাই আমার সাথে একমত হবে। একটা রাজনীতিক নেতৃবৃন্দ বা মন্ত্রী, আমি রাজনীতি ধরি, পলিটিক্সের কাজটা হলো টু মেক পলিসি, সেই পলিসি ইমপ্লিমেন্ট করবে। আচ্ছা, সরকারের যে ব্যুরোক্রেসি আছে, তাই না, রাইট, সরকার যে উন্নয়নের পিছনে পলিটিশিয়ানদের যত না আপনার ভূমিকা বা কৃতিত্ব, তার থেকে জাপানের ব্যুরোক্রেসির একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা বড় ভূমিকা রয়েছে। যারা এই বিষয়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার সাথে অ্যালাইনমেন্ট হবে কি হবে না, ব্যুরোক্রেসি জাপানকে বাধ্য করেছিল আমেরিকার সাথে বোম মারছে, তারপর নেগোসিয়েশন করেছে। তা আমি ওই টুইটারকে ওই আলোচনায় যাব না। আমি বলছি যে আমরা যদি একটা ভালো পরিকল্পনা দিই, খাল খনন পরিকল্পনা, এই যে গঙ্গা ব্যারেজ পরিকল্পনা, নিশ্চয়ই এটা একটা ভালো পরিকল্পনা। এটা যদি আমরা সুন্দর করে করতে পারি, সেই করবে কে? ব্যুরোক্রেসি আপনি করতে পারবেন না। তো আপনার তো জনবল, টেকনিক্যাল সাপোর্ট, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, ইভেন ইকোনমিক সাপোর্ট, সবকিছু মানে ইকোনমিকটা কিভাবে কাজে লাগবে, টোটাল ব্যুরোক্রেসি। এবার মেইনটেনেন্স, তাই না, এটাও ব্যুরোক্রেসি। আপনি এটাও ব্যুরোক্রেসি। আমরা এরকম দেখেছি অনেক খাল খনন করে আমাদের মধ্যে যদি অভিযান করে, পরে আবার যাতায়াত। হ্যাঁ, এই পুরনো উদাহরণ থেকে আপনার কোনো শক্ট পাওয়ার কোনো কারণ নেই। আমরা যেহেতু একটা অনেক রক্তের বিনিময়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছি, নিশ্চয়ই এখন আমরা পুরনো সমস্ত ব্যথাগুলো ভুলে যে একটা নতুন বাংলাদেশ, আমরা সেটাই চাই। হেলাল ভাই, বিরতির পরে সে আলোচনা করতে, দর্শকেরা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম কাঁটাতার নিয়ে। এবার একটু দেশের ভিতর আসতে চাই। আবুলম ভাই, আপনি একটু বলবেন যে হাম ইস্যু নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এটা বড় আলোচনা হতে পারে, তারপর সুযোগ আছে আজকে। সেটা হচ্ছে, ধরেন যে প্রতিদিন 4 জন 5 জন হাম ও উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। আমরা মাঝে মাঝে 12 জনও দিই, বা 13 জন হলে পরে আমরা ব্রেকিং নিউজ দিচ্ছি। আমরা তো এখন পর্যন্ত 400-র বেশি শিশু বা সব মিলিয়ে মানুষ মারা গেছে, 413 জন বলা হচ্ছে। তো এটা মর্মান্তিক ঘটনা, কিন্তু এইটা নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। কে দায়ী? বিএনপি সরকারকে আমরা দায়ী করতে চাই না, কারণ তারা মাত্র ক্ষমতায় আসছে, এটা আগের একটা ব্যবস্থাপনা ছিল। তারপরও এই যে এত শিশু মারা যাচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে রাজনীতি কেন হবে? না, এটা রাজনীতি হওয়ার তো কোনো দরকার নেই। বাট যে আপনি জিজ্ঞেস করলেন না কে দায়ী, হ্যাঁ, কে দায়ী হইলে তো ওর উত্তর যখন আপনি কে বা কারা, দায়ী হলো অন্তর্বর্তীকালীন সরকার। যে একটা সিস্টেম ছিল টিকা সংগ্রহের, গাভির মাধ্যমে এবং ইউনিসেফের মাধ্যমে, এটা একটা সিস্টেম দাঁড় করা গেছে। মেবি দি সিস্টেম ইজ ফল্টি, মেবি,
আচ্ছা। কিন্তু আপনি যখন সিস্টেমটাকে রিপ্লেস করবেন, তাহলে তার আগে আপনি চিন্তা ভাবনা করবেন না যে আমাকে এই সিস্টেমটা রিপ্লেস করতে এতদিন সময় লাগবে, মানে আমি একটা টেন্ডার করব, স্বচ্ছ টেন্ডার করব, টেন্ডারের মাধ্যমে কিনবো, ইউনিসেফের মাধ্যমে কিনলে তাদেরকে 10% বা আরও কম কিছু পরিমাণ কম কমিশন দিতে হয়, কারণ ইউনিসেফ তো আর সস্তায় কাজ করবে না, কারণ তাদের তো একটা অফিস চালাতে হয়। খুব স্বাভাবিকভাবে তখন তারা এরকম চিন্তা করছেন, বাট চিন্তা করে যে কাজটা করা দরকার ছিল সেটা তারা করেনি। এটা কি ইন্টারিম গভর্নমেন্টের মানে অবুঝপনা নাকি অদক্ষতা? না, এটা ইন্টারিম গভর্নমেন্টের অদক্ষতা তো বটেই, এবং ইন্টারিম গভর্নমেন্ট মানে বুঝতেই পারেনি যে তারা কত বড় ক্ষতি করতে যাচ্ছে। আজকে 400 শিশু যে মারা গেছে তার দায়িত্ব তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। যেমন আমাদের দেশে তো আমরা কাকে দায়ী করি? ওই সময় দায়ী করি শেখ মুজিবুর রহমান, তারপরে দায়ী করি জিয়াউর রহমান, তারপরে এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা। কারণ হচ্ছে তারা সরকার প্রধান ছিলেন। তাই এখন এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী ডক্টর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা। আর যদি এই টিকা কেনার ব্যাপারে যে কমিটি ছিল, সেই কমিটি যদি কিছু করে থাকে তারা দায়ী, ডিজিএল মেডিকেল সাপ্লাই করে তারা দায়ী। সুতরাং দায়িত্ব নির্ধারণ করতে হবে। এই দায়িত্ব নির্ধারণ না করলে যেটা হবে সেটা হলে এরপরে এরকম দায়িত্ব নির্ধারণ না করলে এরপরে এক এক দল এসে এক এক রকম কাজ করবে এবং পরে শিশু মৃত্যু হবে। আমাদের তো ডক্টর ইউনূস সাহেব, যে দলই ক্ষমতা আসুক, যারাই ক্ষমতা আসুক, এই জিনিসগুলো তো একটা ধারাবাহিকতা থাকতে হবে, স্ট্রিমলাইন করতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। আপনি ওয়ার্ল্ড ব্যাংকের অনেক কিছুর ব্যাপারে আপনার আপত্তি থাকতে পারে, আপনি নেগোশিয়েট করেন। আপনার জাইকার কিছু ব্যাপারে আপনার আপত্তি থাকতে পারে, নেগোশিয়েট করেন। কিন্তু আপনি হঠাৎ করে তো কোনো কিছু বাদ দিয়ে আপনার অল্টারনেটিভ নাই, আপনি বাদ দিতে পারেন না। এবং সেই কাজটা করার জন্য আজকে এই অবস্থা হয়েছে। বিএনপি এখন টিকা সংগ্রহ করছে, বাট যাদের শিশু হারিয়ে গেল, যাদের সন্তান হারিয়ে গেল, তাদের কি হলো? তাদের ন্যায় বিচার কি আছে? সুতরাং তাদেরকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব হেলাল ভাই, দেওয়ার চেষ্টা। আপনারা তো মানে ক্ষমতায়, আপনাদেরকে দায়িত্ব আমরা দিচ্ছি না, দিতে চাচ্ছিও না, এটা আগের একটা ইস্যু। কিন্তু যেহেতু আপনারা ক্ষমতায়, এখন মারা যাচ্ছে, আবার পরিষ্কার করে আপনারা দায়ী না। কিন্তু এইটা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন যে আমরা দ্রুত সময় শুরু করতে পেরেছি, আবার অল্প সময়ের মধ্যে এই প্রকোপটা থেমে যাবে, হয়তো কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এই কয়েক সপ্তাহে আমরা আরও এই মৃত্যুর যে মিছিল সেটা তো আরও লম্বা হবে। মানে কি হলোটা কি শেষ পর্যন্ত? দেখেন, মানে এই যে আপনার হাম বা মিজেলস, আর এর সাথে রুবেলা মিজেলস একটা আছে, জার্মান ভাইরাস বলা হয় এটাকে। এটা তো 3 দিনের মধ্যে এই রোগ ছোঁয়াচে হয়ে একদম ভয়ানক অবস্থা করে দেয়। এই রোগটা শুরু হয়েছে মার্চ মাস থেকে। আমরা 17 তারিখে ফেব্রুয়ারি মাসের থেকে আমরা সরকার গঠন করলাম, আর মার্চ মাসে এটা শুরু হয়ে গেল। তাইলে আপনার এই টিকা না দেওয়ার প্রভাব, সেটা তো তাৎক্ষণিকভাবে হয়নি। টিকা দেওয়া বন্ধ হয়েছে 23 সালে, প্রথম টিকা ক্যাম্পেইন বন্ধ করে দেওয়া দিল বিভিন্ন কারণ দেখে। 2023 সালে পরে আর টিকাদান কর্মসূচি হয়নি। আমরা এই টিকাদান কর্মসূচি আবার মার্চের শেষের দিকে শুরু করলাম, বা এপ্রিলে শুরু করলাম, এপ্রিলের 6 তারিখ থেকে শুরু করলাম। আজকে পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1,72,00,000 শিশুকে দিব। তা মিনিমাম আমি আজ থেকে 5 দিনের আগে খবর জানি যে আমরা 89% সাকসেস হয়েছিলাম। আচ্ছা, আর 11% বাকি ছিল। আমার দৃঢ় বিশ্বাস এই 5 দিনের রিপোর্ট আমি জানি সেটা অনেকটা এগিয়েছে আমরা। এই এবং 604 কোটি টাকা এই আপনার টিকাদান কর্মসূচির জন্য 604 কোটি টাকা স্বাস্থ্য বিভাগকে দেওয়া হয়েছে, যাতে টিকাটা সবাই দেই। আগে যারা দেয়নি, আবু আলম শহীদ ভাই যেটা রাইটলি বললেন যে না দেওয়ার ফলে এখন সেটার ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের দোষ হচ্ছে ব্যবস্থাপনাটা, যে দিন শেষে ওই জায়গাটাই প্রবলেম। প্রশ্নটা ওখানেই, ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট। সেটাই বলছি যে আইসিইউ সাপোর্টটা দিতে পারছি কিনা শিশুদেরকে। এখন আমরা উত্তরাধিকার সূত্রে যে আইসিইউ পেয়েছি, এক মাসে তো আপনি 100টা আইসিইউকে 500 আইসিইউ করতে পারবেন। আইসিইউর সংকট, বিছানার সংকট, এই সংকট আমরা প্রতিদিন বলছি। এবং সেখানে আপনি যদি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যান, আমার মতো 300 এমপি আছে, তারা প্রত্যেকে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি দেখেন যে সেই ওই যে র্যাবিস ভ্যাকসিন, এই যে কুকুরে কামড়ায়, বিড়ালে কামড়ায়, এগুলোই পর্যন্ত নেই, দোকানেও পাওয়া যাচ্ছে। এবং অবাক করার বিষয় যে স্যালাইনের একটা সেট, অর্থাৎ ওই বটলটা আছে, যে স্যালাইন ওয়াটারটা আছে, ওইটা দেওয়ার জন্য একটা সেট লাগে, ওটার দাম 2 টাকা, 3 টাকা, 5 টাকা দাম। সেটও নেই। অর্থাৎ স্যালাইনের অভাবে
ডায়রিয়া এটা তো একদিনে হয়নি, রাতারাতি এই সমস্যা না, এটা তো আমি জিজ্ঞেস করলাম উপজেলা পরিষদে থানা হেলথ অফিসারকে, বললো যে আমাদেরকে দেওয়া হয় না। আমি সাথে সাথে এসেনশিয়াল ট্যাক্স CMS-এ ফোন করলাম, বলা হচ্ছে যে আমাদের এগুলো নেই। কিন্তু আপনি দেখেন স্বাস্থ্য ব্যাগের ক্রয়তে কিন্তু এগুলো আছে নিশ্চয়ই। অতএব এই যে শুধু হামের টিকা কিনলো না, সেই টাকা গেল কই, তা করলে হবে না। আপনার এই যে মেডিকেল ইকুইপমেন্টসগুলো সেগুলো তো কোনো নেই। স্বাস্থ্যকেন্দ্রে আমরা পাচ্ছি না, অত্যাধিকার সূত্রে আমরা এটা পাচ্ছি না আমরা, তারও একটা তদন্ত হওয়া উচিত। সরকার ইতিমধ্যে একটা তদন্ত কমিটি করেছে, আমরা একটা তদন্ত কমিটি করেছি। আবার দেখলাম একটা হাইকোর্টে দেখলাম কে একজন রিট করে ইউনিসেফ এবং হুকে দিয়ে একটা এভরিথিং ইজ পজিটিভ। কিন্তু আমাদের সরকার আপনার উপজেলা এবং ইউনিয়নকে একটা একক হিসেবে ধরে আমরা এখন আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করব। যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, আপনি রোগী হয়ে গেছে 70 জন, আর 20 জনের কী হবে? এই জন্য আমরা PPP পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটা প্রজেক্ট করছি, যেটা যদি বেসরকারি হাসপাতালে ওই রোগীটাকে ট্রান্সফার করি, তাহলে ওই টাকাটা সরকার তাকে দিবে। এইভাবে আমরা ম্যানেজমেন্টটা কিন্তু আমরা এইভাবে করছি। আমাদের যে আইসিইউগুলো এখন ছিল, সেই আইসিইউগুলোকে আরও আমরা বাড়িয়ে চলেছি, এবং শিশু মৃত্যুর কারণ কি, কোথায় গাফিলতি আছে, তার জন্য তদন্ত কমিটি করা হয়েছে। দারুণ উদ্যোগ, আমরা সেটাই আসলে চাচ্ছি। আজকের মতো এখানে শেষ করতে চাই। আবু আলম, শহীদ খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজিজুল বারী হেলাল, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।